দর্শক সাপ্তাহিক বিশেষ অনুষ্ঠান টপ ভিউজ অফ দ্য উইকে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি মিথিলা কবির প্রমা। সপ্তাহ জুড়ে চ্যানেলের পর্দায় কোন কন্টেন্টগুলো ছিল জনপ্রিয়তার শীর্ষে, কোন বিষয়গুলো ছিল ট্রেন্ডিং, দেশে বিদেশে কোথায় কোথায় ঘটেছে আলোচনার ঝড়, সবকিছুই থাকবে আজকের পর্বে। প্রথমেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। হঠাৎ কেন কয়েক হাজার হলিউড কলাকুশলী ইসরায়েলকে বয়কট করলো? ব্যাটারি চালিত অটোরিকশার দাপটে নাজেহাল রাজধানীবাসী। সঙ্গীতেও ইতি টানলেন তাহসান, কনসার্টে আবেগঘন বিদায় ঘোষণা। এবার 7টি নোবেল চেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। টাইগারদের পাওয়ার হিটিং ব্যর্থতা, টেকনিকের ঘাটতি নাকি মানসিক দুর্বলতা? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হলিউডে যেন হঠাৎ করে ভূমিকম্প। কয়েক হাজার তারকা, পরিচালক আর কলাকুশলী একসাথে ইসরায়েলকে বললেন নো। কিন্তু প্রশ্ন হলো, কেন এই বয়কট? শুধু রাজনৈতিক অবস্থান নাকি এর ভেতরে লুকিয়ে আছে বড় কোনো সাংস্কৃতিক বার্তা? একটা জিনিস পরিষ্কার, এবার শুধু সিনেমা নয়, মানবতার মঞ্চেও নেমেছে হলিউড। চলুন খুঁজে দেখি এই নাটকীয় সিদ্ধান্তের আসল কারণ। ইখতিয়ার ফেরদৌসের রিপোর্টে। Free Palestine! Free Palestine! The Palestinian protest shut down the Oscars! পশ্চিমা বিশ্বের একটি অহংকারের জায়গা সেই হলিউডে সম্প্রতি শুরু হয়েছে ইসরায়েল বিদ্বেষের আলোড়ন। বিশ্বজুড়ে এখন এক আলোচনার কেন্দ্রবিন্দু ইসরায়েলকে ঘিরে সেলিব্রিটিদের বয়কট। সাম্প্রতিক সময়ে হলিউড থেকে শুরু করে ইউরোপের বহু শিল্পী প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন তারা আর ইসরায়েলি কোনো চলচ্চিত্র প্রতিষ্ঠান বা সাংস্কৃতিক কার্যক্রমের সঙ্গে যুক্ত হবেন না। মূল কারণ গাজায় চলমান ইসরায়েলি হামলা। শিল্পীদের মতে ইসরায়েলি চলচ্চিত্র প্রতিষ্ঠানগুলো সরাসরি বা পরোক্ষভাবে এই যুদ্ধকে বৈধতা দিচ্ছে। তারা মনে করেন এই প্রতিষ্ঠানগুলোকে সমর্থন মানেই এককভাবে সহিংসতাকে সমর্থন করা। এখন পর্যন্ত প্রায় 4000-এর বেশি বিভিন্ন শিল্পী এবং কলাকৌশলী এই বয়কটে সই করেছেন। এর মধ্যে কয়েকজন বিখ্যাত নামও আছে, যেমন অস্কারজয়ী অভিনেত্রী অলিভিয়া কোলম্যান, হলিউড তারকা হাল্ক খ্যাত মার্ক রাফালো, ব্রিটিশ অভিনেতা রিজ আহমেদ, খ্যাতনামা অভিনেত্রী টিলডা সুইন্ট। এই বয়কট আয়োজন করেছে ফিল্ম ওয়ার্কার্স ফর প্যালেস্তিন নামের আন্তর্জাতিক গ্রুপ, যেখানে প্রধানত অভিনেতা, পরিচালক ও প্রযোজকরা যুক্ত। তারা বলছেন ইসরায়েলি চলচ্চিত্র প্রতিষ্ঠানগুলো গাজার ওপর হামলার সঙ্গে জড়িত, তাই সাংস্কৃতিকভাবে তাদের বয়কট করা জরুরি। তাদের দাবি, যতদিন ইসরায়েল গাজার সাধারণ মানুষদের ওপর হামলা চালাচ্ছে ততদিন তারা কোনোভাবেই ইসরায়েলের সাংস্কৃতিক কর্মকাণ্ডকে বৈধতা দেবেন না। এটাকে অনেক বিশেষজ্ঞ বলছেন এক ঐতিহাসিক মুহূর্ত বলে, কারণ আগে কখনো এত বড় সংখ্যক বিশ্বখ্যাত শিল্পী একসাথে প্রকাশ্যে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেননি। ফলে এই বয়কট শুধু চলচ্চিত্র জগৎ নয়, আন্তর্জাতিক রাজনীতিতেও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। অন্যদিকে ইসরায়েলের চলচ্চিত্র সংস্থাগুলো এই বয়কটকে গভীরভাবে উদ্বেগজনক বলে মন্তব্য করেছে। অর্থাৎ একদিকে যুদ্ধক্ষেত্র, অন্যদিকে বিশ্ব সংস্কৃতির অঙ্গনে চলছে তীব্র টানাপোড়েন। যুদ্ধক্ষেত্রের গণ্ডি ছাড়িয়ে এখন শিল্প সংস্কৃতির অঙ্গনও যেন হয়ে উঠেছে এক যুদ্ধ মঞ্চ। ইখতিয়ার ফেরদৌস, চ্যানেল আই। রাজধানীর রাস্তায় এখন একটাই সাউন্ড, ঝমঝম করে ছুটছে ব্যাটারি চালিত রিক্সা। কিন্তু স্বস্তি নয়, উল্টো নাজেহাল শহরবাসী। জ্যাম, বিশৃঙ্খলা আর দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে প্রতিদিন। প্রশ্ন হলো, এরা কি পরিবেশ বান্ধব নায়ক নাকি নগর জীবনের নতুন দুঃস্বপ্ন? চলুন খুঁজি এই ব্যাটারি চালিত বাহিনীর আসল চিত্র ইবনে সাইদ অঙ্কুরের রিপোর্টে। সকাল থেকে রাত ঢাকা শহরের প্রধান সড়কগুলো অটোরিকশা চালকদের যেন খেলার মাঠ। কাক ডাকা ভোরে ঘুম ভাঙার সাথে সাথে হয়তো তারা পণ করেন, হে নগরীর সড়ক, তোমায় করব দখল। আর তাই তো ট্রাফিকের শত বাধা উপেক্ষা করে তারা দাপিয়ে বেড়ান ঢাকা শহরের এ প্রান্ত থেকে ও প্রান্তে। নির্বিঘ্নে নির্বাধায় তারা ছুটে জানান দেন তারা কোনো আইনের আওতায় নন। আর তাই তো এই শহরের অর্থাৎ এই নগরীর অসংখ্য মানুষ তীব্র যানজটে পার করেন ঘন্টার পর ঘন্টা সময়। ঢাকা শহরের প্রধান সড়কগুলোতে যানজটের ভোগান্তি দিন দিন বেড়েই চলছে। কিন্তু সমস্যা শুধু যানজট নয়, এই সড়কগুলোতে প্রতিনিয়ত ছুটছে ব্যাটারি চালিত অটোরিকশা, যা সাধারণ মানুষের চলাচলকে বিপজ্জনক করে তুলছে। যাত্রী ও পথচারীরা বলছেন সড়কের মাঝখানে হঠাৎ থেমে যায়, উল্টো দিকে চলে আসে,
চলাচল করার জন্য অনেক সময় রাস্তা ছেড়ে দেওয়ার প্রয়োজন হয়। প্রত্যেকদিন যে রাস্তায় বেরোচ্ছি, মনে হয় যানটা হাতে নিয়ে বেরোচ্ছি, কোন দিক থেকে আইসালা আমাদেরকে লাগাই দিবে, কোন দিক থেকে মানে তারা কোনো নিয়ম মানে না, কিচ্ছু করে না। তাহলে অটো রিক্সার বিরুদ্ধে একটা পদক্ষেপ নেওয়া উচিত আপনাদের। এইভাবে ওই যে অনিয়মভাবে যে রাস্তাঘাটে চালায়, মানে প্রত্যেকটা গাড়ির সমস্যা হয় অটো রিক্সার জন্য। মানে অটো রিক্সাগুলো মানে সাইড রোডে চালাক সমস্যা নাই আমাদের, কিন্তু হাইওয়েতে যেন অটো রিক্সাগুলো না উঠুক। অটো রিক্সা আমাদের যানজট সৃষ্টি করছে, তারপর অটো রিক্সা কোনো নিয়মকানুন মানছে না, তাদের অ্যাক্সিডেন্টের মানে সংখ্যা দাঁড়াচ্ছে। শহরের বেশ কয়েকটি ব্যস্ত এলাকা, ফার্মগেট, শ্যামলী, বিজয় সরণি, মিরপুরের মতো এলাকায় অটোরিকশার সংখ্যা এতটাই বেশি যা গুণে শেষ করার নয়। ব্যাটারি চালিত অটোরিকশার চালকরা একই তো সড়কে না ওঠার আইন অমান্য করেন, পাশাপাশি উল্টো পথে বেশ স্বাচ্ছন্দ্যে চলাচল করেন তারা। এ বিষয়ে চালক ও যাত্রীরা বলেন, আপনি উল্টা যাচ্ছেন, এটা ঠিক না, তবু এই যে যাওয়া লাগবে, কাটা নাই তো এখানে। এই গাড়িটা তো এমনিতেই নিষেধ চলা, তার উপর উল্টা, আপনার বিবেক কি বলে? এটা রাস্তা তো কাটান, কি করবে, এর লেগে উল্টে যাইতেছে, আমাদের তো যাইতে হবে। কোথায় যাচ্ছে? আমার পরীক্ষা আছে ভাইয়া, আমার এখন একটু তাড়া আছে। তার জন্য কি উল্টো পথে যাওয়া? আমি জানি না, উনি এদিক দিয়ে আনছে আমাকে। কতটুকু ঠিক? আপনি তো একজন সচেতন মানুষ। আমি জানি না, উনি আমাকে এদিক দিয়ে আনছে। পথচারীদের মধ্যে অনেকেই বলছেন, যদি অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশার চলাচল নিয়ন্ত্রণে না আনা হয়, দুর্ঘটনা এবং ভোগান্তি অব্যাহত থাকবে। সমাধানের জন্য কঠোর নীতি ও বিকল্প কর্মসংস্থান প্রয়োজন। স্ট্রিক্টভাবে যদি আমরা ট্রাফিকের যে রুলসগুলো যদি আমরা করতে পারি, আরোপ করতে পারি, তাহলে হচ্ছে আমাদের এই প্রবলেমটা একটু হলেও সলভ হবে। অটোরিকশা অনিয়ন্ত্রণভাবে চলাচল করে, এটা বন্ধ হয়ে আসবে যদি সেনাবাহিনী এই জায়গার ভিতর অবদান রাখে। রিক্সাগুলো আপনার দেখা যায় যে যেরকম পারে ঢুকায় দেয়, এর ভিতরে তো কোনো ক্ষেত্রে কিছু করার নাই। আপনি ডাকনিতে চালক হিসেবে আপনি নিজেও স্বীকার করতেছেন যে আপনাদের ভুলটা বেশি। হ্যাঁ, আমাদের ভুলটা বেশি। এই দেখেন রিক্সাগুলো কেমনে রয়েছে, এর কেমনে হয়, এই দেখেন উল্টাভাবে রয়েছে রিক্সাগুলো, রিক্সার দোষ বেশি সব থেকে। তবে সাধারণ অটোরিকশা চালকরা বলছেন ভিন্ন কথা। তারা দাবি করছেন, আমরা জীবন চালাতে বাধ্য হয়ে সড়কে নামছি। কিন্তু অনেক কি করব, মনে করেন না, বর্তমানে তো এই রোডে চলা ঠিক না। এদিকে সড়কের আইন শৃঙ্খলা রক্ষার জন্য নিরলস প্রচেষ্টা চালাচ্ছেন ট্রাফিক পুলিশ, সেনাবাহিনী, র্যাবের কর্মকর্তা কর্মচারীরা। ট্রাফিকের দায়িত্ব পালন করা এই কর্মকর্তা বলেন, মানুষের সচেতনতা তৈরি করা সবার আগে জরুরি। আমাদের জন্য মেন যে সমস্যাটা হয়েছে সেটা জনগণ সচেতন না। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি প্রধান সড়কের অটোরিকশা না যাইতে, কিন্তু জনগণই এসে, ওই রিক্সার যাত্রী এসে আমাদেরকে রিকোয়েস্ট করে যে আমার রিক্সাটা ছেড়ে দেন, আমার একটা রিক্সা গেলে কিছু হবে না। আবারও বলতে হয়, সকাল থেকে রাত পর্যন্ত ব্যাটারি চালিত রিক্সা চালকদের যে দৌরত্ব, এটি কমানো হয়তোবা কোনোভাবেই সম্ভব হবে না যদি কিনা এই দেশের অর্থাৎ নগরবাসী যদি সচেতন না হয়ে ওঠে। ইবনে সাইদ অঙ্কুর, চ্যানেল আই। হাজারো ভক্তের ভিড়ে হঠাৎ থমকে গেল মঞ্চ। তাহসানের আবেগঘন কণ্ঠে জানালেন, সঙ্গীতে এটাই তার শেষ। শ্রোতাদের চোখে জল, মনে একটাই প্রশ্ন, এটা কি সত্যিই ইতি, নাকি কেবল নতুন অধ্যায়ের শুরু? চলুন বিশ্লেষণ করি তাহসানের এই বিদায় ঘোষণার অন্তরালে লুকানো বার্তা নাদিম হাসানের রিপোর্টে। দেশের জনপ্রিয় অভিনেতা ও সঙ্গীতশিল্পী তাহসান খান হঠাৎ করেই কনসার্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানালেন। বর্তমানে অস্ট্রেলিয়া সফরে থাকা এই তারকা 25 বছরের সঙ্গীত জীবনের বিশেষ মুহূর্ত উদযাপন করছেন। সফরকালে দেশটির 5টি শহরে কনসার্ট করার কথা থাকলেও এক আয়োজনে তিনি ভক্তদের চমকে দেন। স্টেজের সামনে দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশ্যে তাহসান খান বলেন, আর এই বক্তব্যে মুহূর্তেই আবেগে ভেসে যান উপস্থিত দর্শকরা। দীর্ঘ 2 দশকেরও বেশি সময় ধরে গান, নাটক ও উপস্থাপনার মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া তাহসানের এমন বিদায় ঘোষণা অনেকেই মেনে নিতে পারছেন না। তাহসানের সঙ্গীত জীবন শুরু হয় 2004 সালে সোলো অ্যালবাম কিছু কথা দিয়ে। তারও আগে ব্যান্ড ব্ল্যাকের হয়ে গিয়েছেন বেশ কিছু জনপ্রিয় গান। একক শিল্পী হিসেবেও তার বহু গান হৃদয়ে দাগ কেটেছে। কনসার্টে তিনি আরও জানান, সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিএক্টিভ করে দিয়েছি। এছাড়াও তিনি তার বক্তব্যে ইঙ্গিত দেন, মেয়ের বড় হয়ে ওঠা ও পারিবারিক জীবনে আরও বেশি সময় দেওয়ার তাগিদ থেকেই এমন সিদ্ধান্ত। তার ভাষায়, জীবনের এই পর্যায়ে এসে মনে হচ্ছে সময়টা পরিবারকেই দেওয়া বেশি জরুরি। তাহসান নিশ্চিতভাবে অবসর শব্দটি উচ্চারণ না করলেও তার বক্তব্য এবং আচরণ থেকে ধারণা করা যাচ্ছে সঙ্গীত জগতে তার নিয়মিত উপস্থিতি আর দেখা যাবে না।
তিনি হয়তো বেছে বেছে কিছু কাজ করবেন, তবে আর আগের মতো নিয়মিত কনসার্ট কিংবা গান নয়। নাদিম হাসান, চ্যানেল আই। একটা নয়, সরাসরি 7টা নোবেল চান ডোনাল্ড ট্রাম্প। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই তার নতুন দাবি। কেউ দেখছেন রাজনীতিতে নাটক, কেউ বলছেন আত্মপ্রচার, কিন্তু আসল রহস্যটা কোথায়? ট্রাম্পের এই নোবেল দাবি কতটা বাস্তব আর কতটা নিছক রাজনীতির খেলা, চলুন দেখে নেই ইখতিয়ার ফেরদৌসের রিপোর্টে। ডোনাল্ড ট্রাম্প আবারও আলোচনায়। মার্কিন প্রেসিডেন্ট সম্প্রতি দাবি করেছেন ভারত ও পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়েছেন বাণিজ্যের মাধ্যমে। শুধু তাই নয়, তিনি বলেছেন মোট 60টি যুদ্ধ তিনি বন্ধ করেছেন, আর এজন্য তার নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত। এমনকি 60টি যুদ্ধের জন্য 60টি নোবেল পাওয়া উচিত তার, এমনটাই দাবি করেছেন তিনি। ঠিক এভাবেই বলেছিলেন তিনি। দেখুন তো, ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, কম্বোডিয়া, আর্মেনিয়া, আজারবাইজান, কসোভো, সার্বিয়া, ইসরায়েল, ইরান, মিশর, ইথিওপিয়া, রুয়ান্ডা, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, আমরা এদের সবাইকে থামিয়েছি, আর এর মধ্যে 60% সংঘাত থেমেছে বাণিজ্যের কারণে। তবে ভারত সরকার একেবারেই ভিন্ন অবস্থান জানিয়েছে। দিল্লির মতে পাকিস্তানের সঙ্গে সীমান্তে যে যুদ্ধবিরতি বা সংঘর্ষ বিরতি হয়েছিল তা সরাসরি দুই দেশের সেনাপ্রধানদের আলোচনার ফল। কোনো বিদেশি মধ্যস্থতা সেখানে ছিল না। অর্থাৎ ট্রাম্পের কথিত ট্রেড ডিপ্লোম্যাসির দাবি ভারত মানতে নারাজ। আরেকটি বিষয় হলো, ট্রাম্প যে 60টি যুদ্ধের কথা বলেছেন তার অনেকগুলো এখনও পুরোপুরি থামেনি। যেমন আর্মেনিয়া আজারবাইজানের মধ্যে বা ইসরায়েল ইরান ইস্যুতে এখন উত্তেজনার প্রবল। ফলে প্রশ্ন উঠেছে, ট্রাম্প আসলে কি এসব যুদ্ধ বন্ধ করেছিলেন, নাকি রাজনৈতিক সুবিধার জন্য বিষয়গুলো বাড়িয়ে বলছেন? ট্রাম্প অবশ্য এটিকে নিজের বড় অর্জন হিসেবেই তুলে ধরছেন। তিনি দাবি করেছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে পারলে তাকে নোবেল দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে আগেই যেসব যুদ্ধ তিনি বন্ধ করেছেন তার জন্য আলাদা আলাদা নোবেল কেন নয়, এমন প্রশ্ন বারবার তুলছেন মার্কিন এই প্রেসিডেন্ট। বাস্তবে তার দাবিগুলোর পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ খুব একটা নেই। ভারত পাকিস্তানের মতো স্পর্শকাতর দ্বন্দ্বে ট্রাম্পের ভূমিকা কতটা কার্যকর ছিল সেটি নিয়ে রয়েছে বড়সড় সন্দেহ। তবে মার্কিন রাজনীতির মাঠে এই ধরনের বক্তব্য অবশ্যই তাকে আলোচনায় রাখছে। ইখতিয়ার ফেরদৌস, চ্যানেল আই। টাইগারদের ব্যাটে আগুন নেই, ছক্কা চারের খরা যেন নিত্যদিনের গল্প। প্রশ্ন একটাই, এটা কি টেকনিকের ঘাটতি নাকি মানসিক দুর্বলতা? বিশ্ব ক্রিকেটে যখন পাওয়ার হিটিংয়ে সাফল্যের চাবিকাঠি, তখন পিছিয়ে থাকছে বাংলাদেশ। এই ব্যর্থতার আসল কারণ কোথায় লুকিয়ে আছে, এ বিষয়ে বিস্তারিত থাকছে আহমদ শাফির রিপোর্টে। পাওয়ার হিটিংয়ে বাংলাদেশের ব্যাটারদের দুর্বলতা বরাবরই স্পষ্ট। সেই দুর্বলতা কাটিয়ে উঠতেই দলে নিয়োগ দেওয়া হয়েছিল বিশেষজ্ঞ পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডকে। অভিজ্ঞ ইংলিশ এই পাওয়ার হিটিং কোচের অন্তর্ভুক্তি বেশ আলোচনার জন্ম দেয় তখন। 10 আগস্ট থেকে 3 সেপ্টেম্বর এই 3 সপ্তাহ পাওয়ার হিটিং ক্যাম্পে জাতীয় দলের সঙ্গে কাজ করেন জুলিয়ান উড। 3 সেপ্টেম্বর চুক্তি শেষ হওয়ার পর উডের চুক্তি আর নবায়ন করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তবে জুলিয়ান উডের কাছ থেকে পাওয়ার হিটিং কতটা রপ্ত করতে পেরেছে বাংলাদেশের ব্যাটাররা, দেখে নেওয়া যাক চলতি এশিয়া কাপে বাংলাদেশের ব্যাটারদের পাওয়ার হিটিংয়ে কতটা সফলতা। এশিয়া কাপের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে টাইগাররা ছক্কা হাঁকিয়েছে মাত্র 2টি, অন্যদিকে প্রতিপক্ষ হংকং ছক্কা হাঁকিয়েছে 5টি। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টাইগার ব্যাটাররা ছক্কা হাঁকিয়েছে মাত্র 1টি, অন্যদিকে লঙ্কান ব্যাটাররা হাঁকিয়েছে 4টি। এশিয়া কাপে গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ব্যাটাররা ছক্কা হাঁকিয়েছে 4টি, অন্যদিকে আফগানিস্তানের ব্যাটাররা ছক্কা হাঁকিয়েছে 9টি। এবারের এশিয়া কাপের 3 ম্যাচে টাইগাররা ছক্কা হাঁকিয়েছে মাত্র 8টি। এখান থেকেই বোঝা যায় পাওয়ার হিটিংয়ে বাংলাদেশের খুব একটা উন্নতি হয়নি। জুলিয়ান উড বাংলাদেশে থাকা সময় পাওয়ার হিটিং নিয়ে একটি মন্তব্য করে গিয়েছিলেন, পাওয়ার হিটিং শুধু শারীরিক ব্যাপার নয়, এটি মানসিক ব্যাপারও। তানজিদ লিটন, শামীম জাকেররা
হাতে কলমে পাওয়ার হিটিং কতটা রপ্ত করেছে সেই নিয়ে তো প্রশ্ন রয়েছেই। শুধু রপ্ত করার ব্যাপারই নয়, মাঠে প্রয়োগের ক্ষেত্রে মানসিকভাবে তারা কতটা শক্তিশালী তা নিয়ে প্রশ্নটা বরাবরই রয়ে গেছে। পাওয়ার হিটিং এর শারীরিক দক্ষতার পাশাপাশি টাইগারদের মানসিক উন্নতিও বেশি দরকার, একথা জুলিয়ান উডের। আহমেদ শাফি, চ্যানেল আই। দর্শক, এই ছিল এই সপ্তাহের বহুল আলোচিত হালনাগাদ বিশ্লেষণ। যে কোনো আলোচনায় অংশ নিতে বা মতামত জানাতে কমেন্ট করুন। তবে ভুলে যাবেন না, পরবর্তী সপ্তাহে আমরাই তুলে আনবো নতুন সপ্তাহের সেরা ঝলক। আজকের মতো বিদায় নিচ্ছি, ইথিলা কবির প্রভা। পরবর্তী টপিকস অফ দ্য উইক দেখার আমন্ত্রণ রইল।